প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তেজগাঁও মহিলা কলেজ কর্তৃক আয়োজিত এমবিএ শেষ বর্ষের হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি জুয়েল কুমার সাহা, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। আমি তোমাদের যে কোর্সটি নেব সেটি হচ্ছে কর্পোরেট ফিনান্সিয়াল রিপোর্টিং। আজ তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস। প্রথমে আমরা এই কোর্সের সিলেবাসটা সম্পর্কে একটু জেনে নেব। খেয়াল করো তোমরা সবাই। এই কোর্সের মোট 7টা চ্যাপ্টার রয়েছে। চ্যাপ্টার 1-এ আছে ফিনান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টালস, চ্যাপ্টার 2-তে আছে ইউজার্স অ্যান্ড ইউজেস অফ ফিনান্সিয়াল রিপোর্টস, চ্যাপ্টার 3-তে আছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিসক্লোজার, চ্যাপ্টার 4-এ আছে ফ্র্যাগমেন্টস অফ কর্পোরেট রিপোর্টিং, চ্যাপ্টার 5-এ আছে স্পেশাল রিপোর্টিং, চ্যাপ্টার 6-এ আছে রিপোর্টিং দ্য ইফেক্ট অফ প্রাইস চেঞ্জ, আর চ্যাপ্টার 7-এ আছে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা আইএফআরএস। এই হচ্ছে আমাদের এই কোর্সের সিলেবাস। তার মধ্য থেকে আজ আমরা প্রথম চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ফিনান্সিয়াল রিপোর্টিং ফান্ডামেন্টালস বা আর্থিক প্রতিবেদনের মৌলিক বিষয়সমূহ। প্রথমে আজ আমরা আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ সম্পর্কে জেনে নেব। আজ আমরা শিখব আর্থিক প্রতিবেদন কি, আর্থিক বিবরণীর বিভিন্ন উপাদান সমূহ কি কি সে সম্পর্কে আমরা জানব, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপ কি সে সম্পর্কে আজ আমরা জানব, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার উৎসগুলো সম্পর্কেও আজ আমরা জানব, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজ আমরা জানব, আর সবশেষে আমরা জানব সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার সীমাবদ্ধতা সম্পর্কে। এখন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমরা জেনে নেব ফিনান্সিয়াল রিপোর্টিং বা আর্থিক প্রতিবেদন কি। খেয়াল করো তোমরা সবাই। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালের শেষে ব্যবসায়িক কার্যক্রমের সামগ্রিক ফলাফল অর্থাৎ আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা প্রকাশের জন্য যে প্রতিবেদন প্রস্তুত করা হয় তাকে আর্থিক প্রতিবেদন বলে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সারা বছরের ব্যবসায়িক কার্যকলাপের সামগ্রিক ফলাফল প্রকাশের জন্য বছর শেষে যে প্রতিবেদন তৈরি করা হয় তাকে আর্থিক প্রতিবেদন বলে। এখানে আর্থিক ফলাফল বলতে নেট মুনাফা বা ক্ষতি বোঝায়, আর আর্থিক অবস্থা বলতে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বোঝায়। মনে রাখতে হবে আর্থিক প্রতিবেদন এবং আর্থিক বিবরণী দুটি বিষয় একই অর্থে ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, আর্থিক প্রতিবেদন এবং আর্থিক বিবরণী দুটি বিষয় একই অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ আর্থিক বিবরণী বলতে আমরা যা বুঝি, আর্থিক প্রতিবেদন বলতে আমরা তাই বুঝবো। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব এলিমেন্টস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা আর্থিক বিবরণীর উপাদান সমূহ। IAS 1 অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী আর্থিক বিবরণীর উপাদান 5টি। নাম্বার 1, স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অর ব্যালেন্স শিট বা আর্থিক অবস্থার বিবরণী। নাম্বার 2, স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বা বিশদ আয় বিবরণী। নাম্বার 3, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি বা মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী। নাম্বার 4, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ বা নগদ প্রবাহ বিবরণী। and number 5, notes comprising a summary of significant accounting policies and other explanatory information বা হিসাবের তাৎপর্যপূর্ণ নীতি ও ব্যাখ্যামূলক নোট। এই 5টি হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর উপাদান, যেটা তোমরা আগেও শিখে আসছো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বা গ্যাপ কি, যাকে বাংলায় বলা হয় সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা। খেয়াল করো তোমরা সবাই, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপ বলতে এমন কতগুলো মৌলিক বা স্বতঃসিদ্ধ সত্যকে বোঝায় যেগুলো হিসাব রক্ষণের ক্ষেত্রে সকলের নিকট গ্রহণযোগ্য এবং সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত হয়। অর্থাৎ গ্যাপ বলতে হিসাব বিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা এবং এর প্রায়োগিক নীতিমালাকে বোঝায়। ব্যাপক অর্থে গ্যাপ বলতে রীতিনীতি, পদ্ধতি, অনুমান, ধারণা, স্বতঃসিদ্ধ অনুশাসন ইত্যাদি সবকিছুকেই বোঝায়। অর্থাৎ গ্যাপ হচ্ছে হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন রীতিনীতি, পদ্ধতি, অনুমান, ধারণা, স্বতঃসিদ্ধ অনুশাসন ইত্যাদি সবকিছুর
একটি সমন্বিত রূপ। মনে রাখতে হবে গ্যাপ সুনির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি একটি সামষ্টিক ধারণা। আমি আবারও বলছি, গ্যাপ সুনির্দিষ্ট কোনো বিষয় নয়, এটি একটি সামষ্টিক ধারণা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা দেখে নেব সোর্সেস অফ গ্যাপ, অর্থাৎ সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা উৎস। প্রথমে আমি বলে নেই, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপের কোনো উদ্ভাবক ও নিয়ন্ত্রণকারী সংস্থা নেই। আমি আবারও বলছি, সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপের কোনো উদ্ভাবক ও নিয়ন্ত্রণকারী সংস্থা নেই। তবে বিভিন্ন পেশাজীবী সংস্থা গ্যাপের নীতিমালা প্রণয়ন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন। এখন আমরা সেগুলো সম্পর্কে জানবো, যারা কিনা গ্যাপের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন। নাম্বার 1 হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস বা AICPA। নাম্বার 2 হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড বা FASB। নাম্বার 3 হচ্ছে আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন বা AAA। নাম্বার 4 হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা SEC। এই চারটি পেশাজীবী সংস্থা হচ্ছে গ্যাপের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন। এই চারটি পেশাজীবী সংস্থা সম্পর্কে বইতে বিস্তারিত আলোচনা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবং যেহেতু তোমরা MBA স্টুডেন্ট, তোমাদের জন্য এই সংস্থাগুলো সম্পর্কে জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি তোমরা বই থেকে সেগুলো দেখে নেবে। এখন আমি প্রতিটা সংস্থার সম্পর্কে আলাদা করে আলোচনা করতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে, যার কারণে আমি এখন বিস্তারিত আলোচনা করলাম না, তোমরা সেটা বই থেকে দেখে নেবে। ওকে, এখন আমরা দেখে নেব সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বৈশিষ্ট্য, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক্স অফ গ্যাপ। সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গ্রহণযোগ্যতা। আমরা সংজ্ঞায় শিখেছি যে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপ হচ্ছে হিসাব রক্ষণের ক্ষেত্রে সকল নিকট গ্রহণযোগ্য এবং সকল ক্ষেত্রে সত্য বলে প্রমাণিত। আর এই গ্রহণযোগ্যতা হচ্ছে আমাদের কি এই সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপের প্রথম বৈশিষ্ট্য। আমাদের 2 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পরিবর্তনীয়, অর্থাৎ গ্যাপের নীতিমালাগুলো পরিবর্তনশীল। যেহেতু গ্যাপের নীতিমালাগুলো মানুষের সৃষ্টি, সেহেতু মানুষের প্রয়োজনে এগুলো পরিবর্তিত হয়, প্রয়োজনে নতুন নীতি কি সংযোজন করা হয়। আর এই পরিবর্তনশীলতা হচ্ছে গ্যাপের আরেকটি বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে রীতি পদ্ধতির সমন্বিত রূপ। আমরা সংজ্ঞায় বলে আসছি একটু আগে যে গ্যাপ হচ্ছে বা সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা হচ্ছে হিসাব বিজ্ঞান সংক্রান্ত বিভিন্ন রীতিনীতি, পদ্ধতি, অনুমান, ধারণা, স্বতঃসিদ্ধ অনুশাসন ইত্যাদি সমন্বিত রূপ, যার উপর ভিত্তি করে সারা বিশ্বের হিসাব বিজ্ঞান কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের 4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসৃত। গ্যাপের আরো একটি বৈশিষ্ট্য হলো এটি বিভিন্ন দেশের পেশাজীবী সংস্থা কর্তৃক অনুসরণ করা হয়। আমাদের বাংলাদেশে দুটি পেশাজীবী সংস্থা আছে, সেটা অবশ্যই তোমরা জানো। একটি হচ্ছে ICAB এবং আরেকটি হচ্ছে ICMAB। আমাদের এই দুটি পেশাজীবী সংস্থা এই গ্যাপের নীতিমালা অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ আমাদের বাংলাদেশের যে দুটো পেশাজীবী সংস্থা আছে, একটা ICAB এবং আরেকটা হচ্ছে ICMAB, তারা এই গ্যাপের নীতি অনুসারে তাদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে পূর্বানুমান। গ্যাপ হলো যুগ যুগ ধরে হিসাববিদদের অভিজ্ঞতার আলোকে প্রণীত একটা পূর্বানুমান, যা হিসাব রক্ষণের ক্ষেত্রে ব্যবহৃত আধুনিক একটা রূপ। আমি আবারও বলছি, আমাদের এই পূর্বানুমান হচ্ছে আমাদের সর্বজন স্বীকৃত নীতিমালা বা গ্যাপের আরেকটি বৈশিষ্ট্য, যার মানে হচ্ছে এই গ্যাপ যুগ যুগ ধরে হিসাববিদদের অভিজ্ঞতার আলোকে প্রণীত পূর্বানুমান, যেটা কিনা আমাদের হিসাব রক্ষণ কাজের ক্ষেত্রে আধুনিক রূপ হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 6 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে স্বতঃসিদ্ধ অনুশাসন। অর্থাৎ গ্যাপ হচ্ছে একটি স্বতঃসিদ্ধ অনুশাসন, যার সততা নিয়ে কখনো কোনো প্রশ্ন তোলা হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 7 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্যতা। গ্যাপের নীতিমালা অনুযায়ী কোন প্রতিষ্ঠান সঠিকভাবে তাদের আর্থিক প্রতিবেদন কি করে থাকে, প্রস্তুত করে থাকে। আমি আবারও বলছি, এই গ্যাপের বা সর্বজন স্বীকৃত হিসাব নীতিমালা অনুসারে কোন প্রতিষ্ঠান তাদের আর্থিক বিবরণী সমূহ প্রস্তুত করে থাকে, আর যার কারণে এই আর্থিক বিবরণী তথ্যসমূহ অনেক বেশি প্রাসঙ্গিক, বোধগম্য ও নির্ভরযোগ্য হয়ে থাকে। তাহলে এই প্রাসঙ্গিক ও নির্ভরযোগ্যতা হচ্ছে গ্যাপের আরো একটি বৈশিষ্ট্য। আমাদের 8 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। হিসাববিদদের মানে যারা পেশাদার হিসাববিদ, এই পেশাদার হিসাববিদদের ব্যক্তিগত কার্যাভ্যাস, রাষ্ট্রীয় আইন এবং আদালতের রায় দ্বারা আমাদের এই হিসাব বিজ্ঞান নীতিগুলো কি সর্বজন গ্রাহ্য হয়, যা প্রতিষ্ঠিত সত্য হিসেবে সকলের কাছে গ্রহণযোগ্য। যেটা আমরা সংজ্ঞায় শিখে আসছি যে গ্যাপের নীতিমালাগুলো অর্থাৎ সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালাগুলো একটি প্রতিষ্ঠিত সত্য, যে যা কিনা সকলের কাছে কি গ্রহণযোগ্য হয় এবং যেটা কিনা পেশাদার হিসাববিদদের ব্যক্তিগত কার্যাভ্যাস, রাষ্ট্রীয় আইন এবং আদালতের রায় দ্বারা কি হয়ে থাকে, এই নীতিমালাগুলো সকলের নিকট সর্বজনগ্রাহ্য হয়ে থাকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের 9 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে সর্বব্যবহারযোগ্য। গ্যাপের নীতিমালা অনুসরণ করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের আর্থিক বিবরণীগুলো কি করে থাকে, প্রস্তুত করে থাকে, যার কারণে ব্যবহারকারীগণ ওই আর্থিক প্রতিবেদন তথ্য সমূহ সাধারণভাবে কি ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি, আমাদের গ্যাপ বা সর্বজন স্বীকৃত নীতিমালা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বব্যবহারযোগ্য। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান এই গ্যাপের নীতিমালা অনুসরণ করে তাদের আর্থিক বিবরণীগুলো কি করে থাকে, প্রস্তুত করে থাকে, যার কারণে ব্যবহারকারীগণ উক্ত আর্থিক বিভিন্ন তথ্যসমূহ কি সাধারণভাবে কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। আমাদের 10 নম্বর বৈশিষ্ট্য অর্থাৎ লাস্ট বৈশিষ্ট্যটা হচ্ছে প্রতিষ্ঠিত সংস্থা। আমি আগেও বলেছি যে গ্যাপের কোনো উদ্ভাবক ও নিয়ন্ত্রণকারী সংস্থা নেই, তবে বিভিন্ন পেশাজীবী সংস্থা আছে যারা কিনা গ্যাপের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন সময়ে বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন, এবং সেগুলো সম্পর্কে তোমাদেরকে আমি একটু আগে বলে আসছি, আগেও শিখে আসছি, তবু আমি আবার বলে দিচ্ছি যে সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা বা গ্যাপের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত বিভিন্ন সময়ে যে সংস্থাগুলো, যে পেশাজীবী সংস্থাগুলো বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন, সেগুলো হচ্ছে এআইসিপিএ, এফএএসবি, ট্রিপল এ এবং এসইসি। তো এগুলো হচ্ছে আমাদের গ্যাপের কি পেশাজীবী গ্যাপের নীতিমালা প্রণয়ন সংক্রান্ত পেশাজীবী সংস্থা, যারা কিনা বিভিন্ন সময় বিভিন্ন বিধিবিধান দিয়ে থাকেন। তবে গ্যাপের কোনো উদ্ভাবক ও নিয়ন্ত্রণী সংস্থা নেই, সেটা আমি আবারও বললাম, সেটা তোমরা মনে রাখবে। তো আসলে তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখে নেব লিমিটেশনস অফ গ্যাপ অর্থাৎ সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালার সীমাবদ্ধতা। আমরা জানি যে গ্যাপের নীতিমালাগুলো সর্বজন স্বীকৃত এবং সকলের নিকট গ্রহণযোগ্য এবং সত্য বলে প্রমাণিত। অর্থাৎ এই গ্যাপের নীতিমালাগুলো সর্বজন স্বীকৃত এবং সত্য বলে প্রমাণিত হলেও তার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যে প্রথম সীমাবদ্ধতা হচ্ছে সব নীতির অনুপস্থিতি। অর্থাৎ এই হিসাব রক্ষণের ক্ষেত্রে গ্যাপের নীতিমালাগুলোর পূর্ণাঙ্গ বা সম্পূর্ণ তালিকা এখন পর্যন্ত প্রণীত হয়নি। আমি আবারও বলছি, আমাদের গ্যাপের প্রথম সীমাবদ্ধতা হচ্ছে সব নীতির অনুপস্থিতি। অর্থাৎ হিসাব রক্ষণের ক্ষেত্রে গ্যাপের নীতিমালার সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত প্রণীত হয়নি, যার কারণে এসব নীতিমালাগুলো কোনো প্রতিষ্ঠানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সমস্যার সমাধানে ব্যবহার করা যায় না, যেটা আমাদের এই গ্যাপের নীতিমালার কি একটা বড় সীমাবদ্ধতা। আমাদের দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে সাধারণ সমঝোতার অভাব। এই গ্যাপের নীতিমালাগুলোকে সর্বজন স্বীকৃত বলা হলেও প্রকৃতপক্ষে এগুলো কিন্তু সর্বজন স্বীকৃত নয়। তার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে তাদের ব্যবসায়িক কার্যক্রম কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। সেটা আমরা জানি যে বিভিন্ন প্রতিষ্ঠান ভেদে তাদের ব্যবসায়িক কার্যক্রম বিভিন্ন ধরনের হয়। তাছাড়া প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান যেসব সমস্যার সম্মুখীন হয় সেগুলো একই ধরনের হয় না, এবং তাদের
ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট লেভেলের চিন্তাধারাও কিন্তু একই রকম হয় না। অর্থাৎ ম্যানেজমেন্ট লেভেল বা ব্যবস্থাপনা স্তরের যে চিন্তাধারা সেগুলো কিন্তু কি পার্থক্য দেখা দেয়, যার কারণে একই ধরনের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা এই একই ধরনের নীতিমালা তারা চাইলে কি গ্রহণ করতে পারে না, যেটা আমাদের এই গ্যাপের নীতিমালা একটা বড় সীমাবদ্ধতা, যেটাকে আমরা সাধারণ সমঝোতার অভাব বলে কি করব, বিবেচনা করব। আমি আবারও বলছি যে তোমরা সবাই খেয়াল করো যে আমাদের দ্বিতীয় সীমাবদ্ধতা হচ্ছে সাধারণ সমঝোতার অভাব, অর্থাৎ প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান কার্যক্রম ভিন্নতার কারণে সমস্যার ধরনও কি বিভিন্ন হয়ে থাকে এবং সমাধানের প্রক্রিয়াও কি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই যে সকল নীতি অনুসরণ করা হোক না কেন সেগুলো বহুল ব্যবহৃত হতে পারে কিংবা জনপ্রিয় হতে পারে, কিন্তু সর্বজন স্বীকৃত নয়, যার কারণে একই ধরনের প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও তারা একই ধরনের নীতিমালা তারা চাইলেই কি ব্যবহার করতে পারে না। কারণ এই নীতি নির্বাচনের ব্যবস্থাপনার চিন্তাধারার কি যেহেতু পার্থক্য থাকে, সেহেতু তারা পরিবর্তিত অবস্থার প্রেক্ষিতে তাদের নীতির ব্যবহারও কি ভিন্নতা দেখা দেয়, আর যেটা হচ্ছে আমাদের এই গ্যাপের নীতিমালার একটা কি বড় সীমাবদ্ধতা। আমাদের তৃতীয় সীমাবদ্ধতা অর্থাৎ লাস্ট সীমাবদ্ধতা হচ্ছে নীতিমালা প্রয়োগের পার্থক্য। বিভিন্ন প্রতিষ্ঠানে একই নীতি বিভিন্ন পদ্ধতিতে প্রয়োগ করে থাকে। আমি আবারও বলছি, বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় যে একই নীতির বিভিন্ন পদ্ধতিতে তারা প্রয়োগ করে থাকে, যার দরুন সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ভিন্নতা দেখা দিতে পারে এবং গৃহীত সিদ্ধান্ত সমূহ ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে অবচয় নির্ধারণের ক্ষেত্রে সম্পত্তির ক্রয়মূল্যকে ভিত্তি হিসেবে ধরা হয়। এই সম্পত্তি ক্রয়মূল্যকে ভিত্তি হিসেবে ধরা হলেও অবচয় ধার্যের যেহেতু বিভিন্ন পদ্ধতি রয়েছে, সেহেতু এই অবচয় ধার্যের বিভিন্ন পদ্ধতিগত কারণে এক এক প্রতিষ্ঠান এক এক ধরনের অবচয় কি করে প্রদর্শিত করে। কাজেই একই নীতি গ্রহণ করা হলেও প্রয়োগের ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন ফলাফল প্রকাশ করতে পারে, যার কারণে আমাদের এই গ্যাপের নীতিমালাগুলো কি সঠিক ফলাফল প্রকাশ কি করতে সঠিক ফলাফল সবসময় প্রকাশ করতে পারে না, যেটা আমাদের গ্যাপের আরো একটা কি সীমাবদ্ধতা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। আজ আমরা অনেকগুলো বিষয় সম্পর্কে জানলাম। আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারে আরো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।